বল হল্লা বল হল্লা বল হল্লা বল মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল। হল্লা বলের পর্দায় আপনাদের সঙ্গে রয়েছে আমি পুনম। শুরুতে শিরোনাম। টুক চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ সপ্তম বেতনক্রমের সুপারিশে অসঙ্গতি নিয়ে সরকারি দেখে অসন্তুষ্ট হয়ে ওয়াকআউট করল বিরোধী সদস্যরা। স্বৈরাচারী মনোভাব নিয়ে বিশুদ্ধ সভা চালানো যাবে না, সাংবাদিক বৈঠকে জানালেন বিরোধীরা। 28 নভেম্বর মিজোরাম বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে পুরো মিজোরাম সহ সীমান্ত এলাকার ভোটদান কেন্দ্রে চলছে চূড়ান্ত প্রস্তুতি। বিএসএফ এবং কাস্টমস বারবারন্তি মঙ্গলবার শ্রীনগর সীমান্ত হাট বসেনি, হাট বয়কট করেন ভেটাররা। বিনা অপরাধে এক লরি চালককে লরি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধরের অভিযোগ উঠল মধুপুর থানার এসআই নন্দন দাসের বিরুদ্ধে। এখন বিস্তারিত। সপ্তম বেতনক্রম প্রদানে অসঙ্গতি সম্পর্কে রাজ্য সরকারের উপমুখ্যমন্ত্রীর বিবৃতি মনোপুত না হয় রেফারেন্স পিরিয়ডে বিধানসভায় তুমুল প্রতিবাদ জানান বিরোধী সদস্যরা। বিরোধীদের জব্দ করতে করা মনোভাব নিয়ে সভা পরিচালনা করতে গিয়ে বিরোধী সদস্যদের টার্গেট হয়ে যান উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপাধ্যক্ষ অগণতান্ত্রিক মনোভাব প্রদর্শন করেন বলে অভিযোগ তুলে বিরোধী সদস্যরা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। মঙ্গলবার অধিবেশনের রেফারেন্স পিরিয়ডে সপ্তম বেতনক্রম প্রদানে রাজ্য সরকারের অসঙ্গতি নিয়ে অর্থমন্ত্রীর বিবৃতি চেয়েছিলেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। এই প্রসঙ্গে বিবৃতি দিতে গিয়ে সুস্পষ্ট করে কিছু বলতে গিয়ে কোথায় যেন বাধা পাচ্ছিলেন অর্থ তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তিনি জানান, কর্মচারীদের দীর্ঘ বঞ্চনার অবসান ঘটতে সরকার পিপি ভার্মার নেতৃত্বে এক্সপার্ট কমিটি গঠন করে। এক্সপার্ট কমিটির উল্লেখযোগ্য দিকগুলি তুলে ধরে উপমুখ্যমন্ত্রী জানান, কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন 18,000 টাকা প্রতি মাস করা হয়েছে, যা কেন্দ্রীয় সরকারের কুর্সি পদের কর্মচারীদের ন্যূনতম বেতনের সমতুল্য। 2 নম্বর, কেন্দ্রীয় সরকারের কোন গ্রুপ ডি পদ নেই। গ্রুপ ডি বলে কিছু নেই কেন্দ্র সরকারের। রাজ্য সরকারের গ্রুপ ডি পদের কর্মচারীদের ন্যূনতম বেতন 16,000 টাকা প্রতি মাস সংশোধিত করেছে। রাজ্য সরকারি কর্মচারীদের মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর 2.5 রাখা হয়েছে, কিন্তু পে ম্যাট্রিক্সের যে সকল লেভেল 2.5 মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর দেওয়ার পর কেন্দ্রীয় বেতনক্রমের অধিক হয়ে যাচ্ছে বলে দেখা যাচ্ছে। যে সকল ক্ষেত্রে সাম্যতা বজায় রাখার জন্য মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর অ্যাডজাস্ট করা হয়েছে। অর্থাৎ যেখানে দেখা গেছে অনেক কেস দেখা গেল 2.5 করলে সেটা কেন্দ্রীয় বেতন হাতেই হয়ে যায়।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী সন্তুষ্ট হতে পারেননি। তিনি ভিশন ডকুমেন্টের কপি তুলে ধরে বলেন, নির্বাচনের আগে সপ্তম সিপিসি নিয়ে প্রধানমন্ত্রী, বিজেপি সর্বভারতীয় সভাপতি ও অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে তথ্য দিয়েছিলেন তার সাথে বেতন কমিশনের কোনো মিল নেই। তিনি মোবাইল থেকে হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলন সভায় দেখাতে চাইলে উপাধ্যক্ষ তাকে বাধা দেন। তারা যে বক্তব্য রেখেছে যে সেকেন্ড প্রমোশন যা সুপারিশ করেছে আমরা তা বহু কার্যকরী করব। আপনি যদি অ্যালাউ করেন তাহলে ওনাদের নির্বাচনী প্রার্থী যিনি ছিলেন এখানে আপনার মন্ত্রী মোবাইল আমি একজন মন্ত্রী, তিনি বলেছেন যে 3 তারিখ থেকে সেকেন্ড পে কমিশন যেটা মানে প্রকাশ করা হয়েছে ঠিক হুবহু সেটা এখানে কার্যকরী করা হ্যাঁ সবটাই। এখন মাননীয় মন্ত্রীর কাছে বলছি, আপনি তো যা বললেন তো সেকেন্ড পে কমিশন সেটা আপনার আরওপি যেটা করেছেন তার মধ্যে যা বেরিয়েছে তাতে কি এটা হুবহু কার্যকরী হয়েছে? আমি আপনার কাছে কি বলবো? এদিন সিপিআইএম বিধায়ক ভানুলাল সাহা উপমুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে বলেন, এটা মিলিয়ে দাও। পেমেন্ট টুতে 22,236 টাকা ডিফারেন্স আছে, এটা মিলিয়ে দাও। পেমেন্ট থ্রিতে 27,664 টাকা ডিফারেন্স আছে, মিলিয়ে দাও। পেমেন্ট ফোরে 83,755 টাকা ডিফারেন্স আছে, মিলিয়ে দাও। এবং বলা হয়েছে যে কেন্দ্র সরকারের কর্মচারীদের ন্যূনতম বেতন যেখানে 18,000 টাকা, রাজ্য সরকারের কর্মচারীর ক্ষেত্রে তা হল 14,040। তাহলে 14,040 ছিল গ্রুপ বি, এখন গ্রুপ সি হয়েছে। কিন্তু এখানে আলোচনা বলা হয়েছিল যে গ্রুপ বিও 18,000 টাকা। যাই হোক, আমি এটা বলছি এই কারণে যে আপনাদের দেওয়া ডকুমেন্ট থেকে করছি এবং সপ্তম বেতন কমিশন দেওয়া মানে 1/16 থেকে 1/16 থেকে না দিয়ে দিয়েছেন 1/10/2018। তাতে কর্মচারীদের থেকে রাত হিসাব করা হয়। পেমেন্ট ওয়ানে এরিয়ার লস 66,000, পেমেন্ট টুতে 81,000, পেমেন্ট থ্রিতে 1,55,000, পেমেন্ট ফোরে 2,28,000। বিরোধী সদস্যরা যখন বিষয়টি নিয়ে একটি টেকনিক্যাল পয়েন্ট তুলে ধরে বক্তব্য রাখছিলেন তখন বক্তব্য থেমে যাচ্ছিল উপমুখ্যমন্ত্রীর। সাথে বিধায়ক সুশান্ত চৌধুরী ও স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন উপমুখ্যমন্ত্রীর হয়ে সাফাই গান। এরই মধ্যে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন রেফারেন্স পিরিয়ডের সময় শেষ করে দেন। এই নিয়ে বিরোধীরা একযোগে প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। অধিবেশনের প্রথম পর্বে আর যোগদান করেননি বিরোধী বিধায়করা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। বিরোধী দলের কণ্ঠ স্তব্ধ করে দিয়ে উপাধ্যক্ষ নিজেই নিজের মর্যাদা হারিয়ে ফেলছেন বলে মনে করেন বিরোধী সদস্যরা। উপাধ্যক্ষের ব্যবহারের প্রতিবাদ জানিয়ে তারা আজ বিধানসভা থেকে ওয়াকআউট করেন। মঙ্গলবার বিরোধী সদস্যদের কক্ষে আহত এক সাংবাদিক সম্মেলনে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। বিধানসভার রেফারেন্স পিরিয়ডে সপ্তম পে কমিশনের অসঙ্গতি নিয়ে বিবৃতি দেওয়ার সময় রীতিমতো পরিকল্পিতভাবে ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করে বিরোধী দল। বিরোধী দলের সদস্যদের মতে এদিন সংকেত পাঠিয়ে অধ্যক্ষকে সরিয়ে উপাধ্যক্ষকে সভা পরিচালনার কাজে আনা হয়েছিল। উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রথম থেকেই কড়া মনোভাব নিয়ে সভা চালাচ্ছিলেন। এদিন বিধানসভায় সিপিআইএম বিধায়কদের কক্ষে আহত সাংবাদিক সম্মেলনে বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, মঙ্গলবার বিধানসভায় বিরোধী দলকে সমীহ না করে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নিজেই উপাধ্যক্ষের মর্যাদা হারিয়ে ফেলেছেন। চালানোর দায়িত্বে থাকেন সরকার পক্ষ, বিরোধী পক্ষ তারা থাকবে এবং আজকাল গণতন্ত্রে বিরোধী পক্ষদের কথা বলার জন্য সুযোগ দেওয়া হয় যাতে সরকার তার কোনো ভুল থাকলে পরে সেই ভুলগুলি তাকে সংশোধন করতে পারেন। রাজ্যের মানুষের জন্য তারা যাতে সেখানে
সঠিকভাবে কর্মসূচি রূপায়ণ করতে পারেন, সেগুলির ক্ষেত্রে তারা সহায়ক ভূমিকা নিতে পারেন। এটাই হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সেদিক থেকে ডেপুটি স্পিকার তার সে মর্যাদা তিনি নিজের হাতে নিজে সেখানে মর্যাদাহানি করেছেন, যে কারণে আমাদের সভা বয়কট করতে হলো। এবং আমরা গেছি, আবার তো অর্থমন্ত্রী এখানে আছেন। বিরোধী দলের তপন চক্রবর্তীও বলেন, বিধানসভায় আমাদের জানানো বলার অধিকার রয়েছে, কিন্তু উপমুখ্যমন্ত্রী কোনো তথ্য দিতে পারেননি। তিনি পালাবার পথ খুঁজছিলেন। গায়ের জোরে দাঁড়িয়ে রাখার চেষ্টা করেছিলেন উপমুখ্যমন্ত্রী। উপাধ্যক্ষের মনোভাব নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক তপন চক্রবর্তী বলেন, উপাধ্যক্ষের মনোভাব এদিন অপ্রত্যাশিত ছিল। স্বৈরাচারী মনোভাব নিয়ে উপাধ্যক্ষ হাউস চালানোর চেষ্টা করছিলেন, কিন্তু এভাবে হাউস চলবে না। বিধায়ক শ্রী চক্রবর্তী জানান, বিরোধীদের কণ্ঠ রোধ করে দিলেই বিষয় চাপা পড়ে যাবে, তা কিন্তু ঘটনা নয়। আমাদের প্রশ্নটা তো, রেফারেন্সটা তো ভেরি সিম্পল। কি কি অসঙ্গতি আছে, তার রেলিভেন্সে কতগুলো প্রশ্ন আমরা জানতে চেয়েছি। এর জন্য গায়ের জোরে দাবিয়ে দেওয়া, আমাদের 16 জনকে গায়ের জোরে তুমি 44 জন দাবিয়ে দিতে পারো, রাজ্যের মানুষকে দাবাতে পারো? হোয়াট ইজ দি প্র্যাকটিক্যাল রিয়েলিটি, গ্রাউন্ড রিয়েলিটি টুডে গোটা রাজ্যে? এই যে উপাধ্যক্ষ, টোটালি আনএক্সপেক্টেড ওনার অ্যাটিটিউড আজকে। পুরো মনে হচ্ছে যে একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী অ্যাটিটিউড নিয়ে উনি হাউস চালাবার চেষ্টা করছেন। এভাবে হাউস চলবে না। আমরা অনুরোধ করব, টোটাল ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট হাউসের মধ্যে রক্ষা করার জন্য ব্যবস্থা করবে, এবং তার দায়িত্ব, বেশি দায়িত্ব হচ্ছে শাসক দলে, সরকার পক্ষে, এবং সিন্স দে আর দি কাস্টোডিয়ান অফ দি হাউস, স্পিকার এবং ডেপুটি স্পিকার, তাদের আমাদের কণ্ঠ রুদ্ধ করে দিলে জিনিস চাপা পড়ে যাবে না, এই কথাটা তাদের মাথায় রাখা হবে। আমরা তো যাবো মানুষের কাছে। এদিন সাংবাদিক সম্মেলনে সপ্তম পে কমিশনের বিভিন্ন অসঙ্গতিগুলি তুলে ধরেন বিধায়ক ভানুলাল সাহা। বিধায়ক শ্রী সাহা উপাধ্যক্ষের মনোভাবের তীব্র সমালোচনা করেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। পঞ্চায়েতে উপভোটের মতোই নগরের উপভোটও রাজ্যের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। মঙ্গলবার পিসিসি সভাপতি রাজ্য নির্বাচন কমিশনকে এই চিঠি দেন। চিঠিতে সুষ্ঠুভাবে নগর ভোটের আসন উপনির্বাচন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানান পিসিসির সভাপতি। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি অনুষ্ঠিত ত্রিস্তরীয় উপনির্বাচনে রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক হাঙ্গামা ঘটেছিল। এতে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি অবনতি ঘটে। নগরের উপভোটে এই ধরনের পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়ে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানান পিসিসির সভাপতি। প্রশ্নোত্তর পর্বে অতিরিক্ত প্রশ্ন উত্থাপন করতে গিয়ে ট্রেজারি বেঞ্চের অনেক সদস্যরাই অধিক সময় ব্যয় করে ফেলছেন। এতে সমস্যায় পড়তে হচ্ছে অধ্যক্ষকে। এদিন 27 জন সদস্য 1 ঘন্টা প্রশ্ন উত্তর পর্বের জন্য 40টি তারকা খচিত প্রশ্ন আনেন। এর মধ্যে অধ্যক্ষ রেবতী মোহন দাস জনস্বার্থ সংশ্লিষ্ট 7টি প্রশ্ন আলোচনার জন্য নির্বাচন করেন। এর মধ্যে একটি অতিরিক্ত প্রশ্ন উত্থাপন করতে গিয়ে প্রায় 10 মিনিট সময় খরচ করেন বিধায়ক শঙ্কর রায়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী সদস্যরা। পরে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনও বিধায়ক শঙ্কর রায়কে প্রশ্ন সংক্ষিপ্ত করার জন্য বলেন। MIDS 10,000 টাকা করে কৃষকের জন্য দেওয়া হয়েছে, 5,000 টাকা কৃষকরা দেখো, 5,000 টাকা সরকার থেকে বীজ কিনবে। সেই ক্ষেত্রে বলছি, এই যে বীজ খরিদ করার সিস্টেম সাউথ ডিস্ট্রিক্টে
28 নভেম্বর মিজোরাম বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মিজোরামে সর্বত্র সাজুসাজুরা। ভোটের সড়ক প্রচার সঙ্গ হলো সোমবার, বুধবার ভোট, তাই মঙ্গলবার দিনভর চলবে শেষ তলির টান। এই মুহূর্তে যত সময় পার হচ্ছে ভোট প্রার্থী সহ সমস্ত রাজনৈতিক দলের নেতা সমর্থকদের মানসিক চাপের পারদ ক্রমশ চড়ছে। সব মিলে এই শীত মরশুমেও মিজোরামে এখন ভোটের গরম। মোট 40টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে 201 জন দলীয় প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। সেখানে এবারে মোট ভোটারের সংখ্যা 8 লক্ষেরও কাছাকাছি। এদিকে মিজোরাম সীমান্তের কানমনু এলাকার 1 নম্বর বিধানসভা কেন্দ্রে 9টি ভোট কেন্দ্রে মোট 11,281 জন শরণার্থী ভোটার এবার ভোটদান করবেন। শরণার্থীদের ভোটদানকে কেন্দ্র করে ইতিমধ্যে মিজোরাম সীমান্তে ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সহ পরিকাঠামোগত সমস্ত প্রস্তুতি প্রায় শেষের পথে। ট্রাফিক সিগন্যাল অমান্য করার অভিযোগ এনে এক লরি চালককে লরি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল মধুপুর থানার এসআই নন্দন দাসের বিরুদ্ধে। মঙ্গলবার আমতলী থেকে কোনাবন যাওয়ার পথে মধুপুর থানার এলাকায় এই ঘটনাটি ঘটে। লরি চালকের অভিযোগ কাগজপত্র ঠিক না থাকা সত্ত্বেও মিথ্যে অভিযোগে তাকে মারধর করে থানায় আটক করে মধুপুর থানার এসআই নন্দন দাস। ট্রাফিক সিগন্যাল না মানার অভিযোগে এক লরি চালককে ট্রেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে মারধর করল পুলিশ। লরি চালক গুরুতর এই অভিযোগ করল মধুপুর থানার ওসি নন্দন দাসের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার ওএনজিসির সামগ্রী সহ 18 চাকার একটি লরি নিয়ে চালক হযরত আলী আমতলী থেকে কোনাবনের উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িটির গতি দেখে সন্দেহ হয় মধুপুর থানা এলাকায় গাড়িটিকে থামানোর জন্য ট্রাফিক সিগন্যাল দেওয়া হলে লরিটি দ্রুত বেগে নিয়ে চলে যাওয়ার সময় মধুপুর থানার এসআই নন্দন দাসের নেতৃত্বে পুলিশ লরিটিকে পিছু ধাওয়া করে। দ্রুত বেগে যাওয়ার পথে একটি পরিরেখেও ধাক্কা দেয় ওই লরিটি। পরে লরিটিকে আটক করে মধুপুর থানার এসআই নন্দন দাস। লরি চালককে নামিয়ে মারধর করে বলে অভিযোগ গাড়ি চালক হযরত আলীর। গাড়ি চালক হযরত আলী জানায়, ট্রাফিক সিগন্যাল দেখানোর পর গাড়ি থামিয়ে সে বলেছিল ফিরে এসে কথা বলবে, কারণ গাড়িতে থাকা ওএনজিসির সামগ্রীগুলি তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে গন্তব্যস্থলে। তাই সে দ্রুত গতিতে লরিটি চালিয়ে যাচ্ছিল। কিন্তু মধুপুর থানার ওসি নন্দন দাস কোনো কিছু না শুনে কাগজপত্র না দেখেই গাড়িটি পিছু ধাওয়া করে আটকে তাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে বেধড়ক মারধর করে থানায় নিয়ে আসে। এমনকি তার নামে নেশাগ্রস্ত হওয়ার অভিযোগও দিয়েছে এসআই নন্দন দাস। গাড়ি চালাচ্ছি, কি হয়েছে ঘটনাটা, কি হয়েছে আজকে? মানে আজকে আমাকে বলছিল যে দাঁড়াও, আমি তো ওখানে গাড়ি স্লো করছি, স্লো করার পর দাঁড়াও দাঁড়াও। কোন জায়গাতে? এই যে একটু বাজারটা পার করে একটু আগে, মানে মধুপুরে। হ্যাঁ, আচ্ছা। কে কে গেছে দাঁড়াইতে? ওখানকার সাহেব আমাকে বললো দাঁড়াইতে বলছি, মানে মধুপুর থানার পুলিশ। আচ্ছা, তো স্যার আমি লোড করে আবার এদিকে আসতেছি, 1 মাল নিয়ে আমি আসতেছি পেপারে। আমাকে বলতো আমরা থাকবো না, তুই পেপার দেখেই যা। ঠিক আছে, আর এখন দাঁড়াইলে কমসে কম আধা 1 ঘন্টা লেট হবেই স্বাভাবিক, কমসে যেতে হবে ওইদিকে, তো ঘুরতে গাড়িটা লোডও হবে না। ঠিক আছে, তা আমি বললাম আমার তো সবাই কিছু আছে, ঠিক না? তো এখন ওরা বলতেছে কেন একটু তুমি দেখালে না, দাঁড়ালে না। আরে দাঁড়াইছি তো, আমি তো উঠতে যাইনি। এদিকে ঘটনার প্রসঙ্গে বলির চালক জানায়, আমি তো রোলারটা আসছিল এদিকে কাজ হইতেছে, সাইডের মধ্যে কাজ হইতেছে, হরিয়াদুল্লাহ বাজারটা হরিয়াদুল্লাহ বাজারটা কাজ হইতেছে। তো এখান থেকে রোলারটা আমি লয়ে যাইতেছি, যে বাট্টাটা আছে তো বাট্টাটা রেহানো গিয়ে মনে করেন সিঙ্গেল রোড, এখানে তো আমি গাড়িটা রোলারটা আমি সাইড দিতাম না। আর আসলে গাড়িটা 2 নাম্বার দিতে, 3 নাম্বার 4 নাম্বার লাগাইলে গাড়িটা লাভ হয় বেশি। আমি 2 নাম্বার লাগাই যাইতেছি, এদিকে গাড়িটা আমি সাইডও দিতাম পারছি না। সারারা বলে তার ফ্যাশন দিয়ে লাগবে, আমি তো জানি না। তে কিন্তু আমার ফ্যাশন থেকে কিন্তু দমকাইতেছে গাড়ি থেকে, আমিও রানিং ও তেও রানিং। হ্যাঁ হ্যাঁ, তে কিন্তু আমারও দমকাইতেছে, আমিও রানিং ও তেও রানিং। ঠিক আছে, আমি সাইড দিয়ে আমি সামনেটা গিয়ে সাইড দিতাম গেছি, তখন গিয়ে সাইড দিতাম যাইতে ওই ঠিক আছে লাগাই দিছি, মানে ওভারটেক করতে গেছে। এদিকে বিনা কারণে লরি চালককে মারধর করে থানায় আটক করে রাখায় মধুপুর থানার এসআই নন্দন দাসের বিরুদ্ধে ক্ষোভ উপস্থিত সাধারণের। ব্যুরো রিপোর্ট, হালাবন। ত্রিপুরা আয়ুষ মিশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম রাজ্য সম্মেলন মঙ্গলবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন এই 2 দিন ব্যাপী রাজ্য সম্মেলনের উদ্বোধন করেন।
ত্রিপুরা আয়ুষ মিশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের বার্ষিক রাজ্য সম্মেলন মঙ্গলবার রাজধানী নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। 27 ও 28 নভেম্বর দুদিন ব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা, সুশান্ত চৌধুরী, স্বাস্থ্য অধিকর্তা জে.কে. সিনহা প্রমুখ। সংগঠনের প্রথম রাজ্য সম্মেলনের প্রধান অতিথির ভাষণে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন, আয়ুষ রাজ্যের মানুষের সুস্বাস্থ্যের জন্য রোগ থেকে মুক্ত রাখতে যোগা করার পরামর্শ দিলেও রাজ্যের মানুষকে এখনো পর্যন্ত এতটা সচেতন করা যাচ্ছে না। বিশ্বের অন্যান্য দেশগুলি যোগার মাধ্যমে নিজেদের সুস্থ রাখার চেষ্টা করলেও ত্রিপুরার মানুষকে সচেতন করতে এক প্রকার ব্যর্থ বলা চলে। এবং বিশেষ করে যারা ভারতবর্ষের এই চিকিৎসা ব্যবস্থা সর্বপ্রাচীন ব্যবস্থা, কিন্তু যারা আমাদের পরে শুরু করল ওই সমস্ত দেশে দারুণভাবে তার জনপ্রিয়তা অর্জন করেছে নানা কারণে। এটা আমাদের ব্যক্তিতে বলতে পারে, সচেতনতার অভাবই বলতে পারে। আমাদের দেশে আমাদের রাজ্যে যে মাত্রা আমরা আশা করেছিলাম এটাকে মানুষের কাছে এখন আমরা পৌঁছে দিতে পারবো বলে সেই জায়গায় আমরা পৌঁছে। রাজ্যের মানুষকে যোগার প্রতি আরো সচেতন করতে আয়ুষ মিশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মীদের আরো সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ভালাপুর। বন্য হাতির তাণ্ডবে আতঙ্কিত খোয়াইয়ের শান্তিনগর ও মাংবেকরেং গ্রামের বাসিন্দারা। প্রতি রাতে বন্য হাতির দল গ্রামে ঢুকে ক্ষেতের ফসল খাওয়া সহ বাড়িঘর সহ রাবার গাছ ভেঙে নষ্ট করে ফেলে হাতির দল। এমনকি ভয়ে গ্রামবাসী বাড়িঘর ছেড়েও চলে যান। দীর্ঘ বছর ধরে গ্রামগুলিতে বন্য হাতির দল তাণ্ডব চালালেও প্রতিকারের কোনো ব্যবস্থা গ্রহণ করে না বন দপ্তর। অভিযোগ গ্রামবাসীদের। প্রতিদিন সন্ধ্যে ঘুরে আসতে খোয়াইয়ের শান্তিনগর ও মাংবেকরেং এই দুটি গ্রামের বাসিন্দাদের মনে আতঙ্ক বাসা বাঁধতে শুরু করে। না জানি কখন এসে আক্রমণ করবে বন্য দাতালরা। আর এই আতঙ্কের জেরে কখনো বা গ্রামের বহু মানুষ দিনের আলো শেষ হবার আগে বসত বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। পরদিন আবারও দিনের আলো ফুটতে নিজ নিজ বাড়ি ফিরে আসে। এই হলো শান্তিনগর ও মাংবেকরেং গ্রামের বাসিন্দাদের দিনলিপি। মাথার ঘাম পায়ে ফেলে গ্রামের দরিদ্র কৃষকরা রুটি রুজির স্বার্থে নিজেদের পরিবার সন্তান সন্ততি প্রতিপালনের উদ্দেশ্যে জমির ফসল উৎপাদন করলেও সেই উৎপাদিত ফসল ঘরে তোলার আগে চলে যাচ্ছে বন্য হাতিদের পেটে। এমনকি দরিদ্র গ্রামবাসীদের বাড়িঘর গাছপালা ভেঙে ফেলে হাতির দল। গ্রামবাসীদের অভিযোগ, বন দপ্তরে জানালেও প্রতিকারে কোনো উদ্যোগ নেয় না দপ্তর। হয় আর এদিকে সামনের দিকে হয় তো আইলে বাড়িঘর ভাঙে, মানুষ ধান টান খায়, রাবার টাবার ভাঙে, এমন আর কি সামনে কত গিয়া পাইছিলাম একটা। আর বাকিটা কই গেছে কি জানি। হাতির খবর তো 30-40 হাতি আছে এই এলাকাতে, 30-40 হাতি বছর বছর বাড়ে। তো আইলেও ওইটা কোন সময় বেশি ক্ষতি, মানুষ মারা গেলে কিছু সাহায্য দেওয়া যায় আর কি। আর ক্ষেত্রে তো ওই ধান টুন কিছু খাই করে খবর নাই। আর কয়েকদিন আগে এখানে রাবার গাছ 100-150 ভাঙিয়ে গেছে হাতিরা, কোনো খবর নাই। তহসিলদার তহসিলও গেছি, তহসিল ইনকোয়ারি করবো, কই পাতা নাই, এখন পর্যন্ত কোনো খবর নাই। দীর্ঘ 25-30 বছর ধরে এই দুই গ্রামের বাসিন্দারা বন্য হাতির তাণ্ডব সহ্য করে আসছে। এমনকি বিগত বছরগুলিতে বন্য হাতির তাণ্ডবে বেশ কয়েকজন গ্রামবাসীও প্রাণ হারায়। এছাড়া গ্রামের দরিদ্র কৃষকদের ধান ক্ষেত সহ অন্যান্য ফসল নষ্ট করা সহ রাবার বাগান নষ্ট, এমনকি ঘর বাড়ি ভেঙে ফেলার ঘটনা প্রতি বছরে ঘটছে ওই গ্রাম দুটিতে। অনেক সময় গ্রামবাসীরা রাত জেগে চকলেট বাজি পুড়িয়ে বন্য হাতির দলকে তাড়ানোর চেষ্টা করেন। এমনকি কখনো বা বাধ্য হয়ে ক্ষেতের ফসল রক্ষা করতে ক্ষেতের চারপাশে বৈদ্যুতিক তার লাগিয়ে রাখে কৃষকরা। একই পদ্ধতি বসত বাড়িগুলিতে করা হয়। হাঁটতে আইলে আর উপায় নাই, আর রেহাই নাই, কোনো উপায় নাই। এখানে একবার ঘর বাড়ি সাইডে বাউন লাগে, উপায় নাই। আর কোনো ঠিক নাই। রাত্র 10টা 9টা রাত্রে ঘুমানোর সময় 11টা-12টা কোন ঠিক নেই, টাইম নেই আর কি। তো এটা মানে এটা আমরা যদি জানি হঠাৎ আটকা যদি আইয়ে বাড়ি যদি শব্দ পাই প্রত্যেক কারণ লাগাই দিই আমরা। কারেন্ট দিয়ে দেন না? ওই একটু কারেন্ট দিলে একটু শর্ট খাইলে একটু ফিরে যায় আর কি। মানে ডর বই পাই তো
তো বাড়ি মারা না কারেন্টে এখানে একটু জায়গা ফিরে আর কি ধান খেতে তো ধান খেতে তো মোটামুটি 10টা ছিল যে এই কারেন্টের বাড়ি খাইয়া মোটামুটি হ্যাঁ একটু সরে গেছে গা এটা কারেন্টের বাড়ি খাইয়া গ্রামের গাছ ভাঙিয়ে একবার শেষ একবার ওই যে তোমরা এখানে কোনো সাহায্য পাচ্ছি না আমরা এখানে সাহায্য না ওই তো 2 বছর আগে একটা এখানে সন্ধ্যার সময় গুরুত্ব করে দিয়েছিল বেড়ার হাতি মেয়েরা ফেরা দিয়ে গেছে গা মানে পাইছে মানে 30,000 40,000 টাকা পাইছে মানে যার কোন পাত্তা নেই এটা রাত ওই তাঁতি বস্তির থেকে তারপর এটা কোন দেখো এটা কোন পাইতেছি না তো আমরা এটা কোনো দেই না তো এটা মতের গরুচরণ পাড়ার জনিকা মহিলাও জানান বন্য হাতির ভয়ে প্রতিটি রাতই তাদের আতঙ্কে কাটাতে হয় বন্য হাতিরা বেশ কয়েকবার ওনার বাড়িতে ঢুকে এমনকি ওদের রান্নাঘরটিও একবার ভেঙে গুঁড়িয়ে দেয় বাড়ির উঠানে রাখা 8 থেকে 10 ভার ধান খেয়ে ফেলে তিনি আরো জানান প্রায় প্রতি রাতেই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে তাণ্ডব চালায় বন্য হাতির দল ভয়ে জুবুথুবু হয়ে থাকতে হয় গ্রামের বাসিন্দাদের রাতের পর রাত ঘুমান না তারা কখনো বা বাড়ি ছেড়ে চলে যেতে হয় এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাননি তারা কোনো শব্দ পাই না আমরা তো খুব সজাগে থাকি ডরে ঘুমো যায় না কিচ্ছু না হাতি যদি আইলে কোনো যদি শব্দ পাইতে সব আমরা সজাগ থাকি আইবার সময় তো কোনো শব্দ পাই না একদিন উঠানে একদম অনেক খাইছে ধান অনেক প্রায় 5-6 বার মতন হইব ধান খায়া শেষ করলে খায়া তারপরে আমরা ডরে ভাগছি এই দিকে ভাগ্যা আয়া দেখি যে আমরা রান্না ঘর চোরমার নাই ভাত টাত তরকারি সরকারি সব উৎপাড়ি দেখছে সব চেপটা উপটা করে গেছে অনেক দিন থাকি প্রতি বছরই না কতদিন আছে কিচ্ছু কোনো সাহায্য পাইছি না গ্রামবাসীরা আরো জানান প্রতি বছরই 18 পাহাড় থেকে একটি বন্য হাতির দল দীর্ঘ 25-30 বছর ধরে শান্তিনগর ও মাইং বেকরেং গ্রামে ঢুকে তাণ্ডব চালায় যখন ধান ক্ষেত ফাঁকা থাকে তখন খাদ্যের খুঁজে বাড়ি ঘরে ঢুকে তাণ্ডব চালাতে থাকে হাতির দল দীর্ঘদিনের এই সমস্যা নিরসনে আবারও সরকারের সাহায্য প্রার্থনা করছে এই দুই গ্রামের বাসিন্দারা ব্যুরো রিপোর্ট খালাবোল বিএসএফ এবং কাস্টমসের বদান্যতায় মঙ্গলবার বন্ধ থাকে সাপ্রমের পোয়াংপাড়ি আরডি ব্লকের অন্তর্গত সীমান্ত হাট ভিজিটর্স পাস না দেওয়ায় ভারতীয় ব্যবসায়ী ও ক্রেতারা সীমান্ত হাটে প্রবেশ করতে পারেনি ভারতীয় ক্রেতারা না আসায় বাংলাদেশের ব্যবসায়ীরাও হাটে আসেনি এই পরিস্থিতিতে আজ শ্রীনগর সীমান্ত হাট বন্ধ থাকে হাট বন্ধ থাকায় ভারতীয় ব্যবসায়ীদের প্রচুর লোকসান হয়েছে কমলা সাগরের পর এবার বন্ধ সাপ্রমের পোয়াংপাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগর সীমান্ত হাট মঙ্গলবার শ্রীনগর সীমান্ত হাট বসার কথা থাকলেও বিএসএফ এবং কাস্টমসের বদান্যতায় হাট বসেনি ফলে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীরা যেমন তাদের জিনিসপত্র নিয়ে ফিরতে হয়েছে তেমনি ক্রেতাদেরও তবে সবজি ব্যবসায়ীদের লোকসানের শিকার হতে হয়েছে বিএসএফ এবং কাস্টমস কোনো ধরনের কারণ ছাড়াই আজ ভিজিটর্স পাস দেয়নি ফলে ক্রেতাদের সীমান্ত হাটে আসা সম্ভব নয় এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়ে 27 জন ভেন্ডার এবং 81 জন সহযোগী ভেন্ডার সহ মোট 108 জন ভারতীয় ব্যবসায়ী সীমান্ত হাট বয়কট করেন সীমান্ত হাটে বাংলাদেশের ব্যবসায়ীরা আসেননি কারণ ভারতীয় ক্রেতারা যদি না আসেন তাহলে বাংলাদেশের ব্যবসায়ীরা কার কাছে তাদের জিনিসপত্র বিক্রি করবেন চেকিং এর নামে ভারতের ব্যবসায়ীদের অযথা হয়রানি করেছেন কাস্টমসের আধিকারিকরা এই অভিযোগ ব্যবসায়ী ও ক্রেতাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে শোনা যাক তাদের অভিযোগের কথা বহুত আশা করেছি আমার মামার বাড়ি কোররাট মামার সঙ্গে দেখা করব বলে এসেছিলাম বিলোনিয়া থেকে এখন মামার সঙ্গে দেখা হয়নি আমি তো গাড়ি ভাড়া দিয়েছি 30 টাকা দিয়া এই সীমান্ত হাটে আমার মামা আসে মামতো ভাই মামতো বোনের জামাই সবাই আসে এর সঙ্গে দেখা করার লাগে আছি তো দেখা করতে এলাম না আজকে বাজার বন্ধ এবং কিছু সবজি টবজি নিয়ে যায় ফুলকপি তারপরে আপনার কাঁচা ধনিয়া এদিকে রেট কম থাকে এগুলো নিয়ে কিছু বিক্রি করি এখন তো আজকে বাজার বন্ধ আমরা লস হয়েছে গাড়ি ভাড়া দিয়ে আই অনেক লস শ্রীনগর সীমান্ত হাটে হ্যাঁ সীমান্ত হাটে এরা পাঁচ দেয় না আবার কাস্টমার আবার কিছু ধনিয়া পাতা 5 কেজি আনতে লাগলে নিষেধ করে এরপর আমরা সেমাই আনি 5 প্যাকেট 10 প্যাকেট ওই এরা কাস্টমার সিজ করে নিয়ে যায় আমরা মালটা দেয় না এরা জোর করে নেয় এবারে আবার কাস্টমার অফিসার চেক করলে এরপরে অফিসারের পরে অনেক লোক আসে এরা আমাদের থেকে গাড়ি নিয়ে যায় এরপরে কাস্টম এরা ধাক্কা মারে এরপরে 2 কেজি মাছ আনতে দেয় না আপনারা কি এখন ফেরত যেতেছেন কেন আজকে ফেরত যেতেছেন আপনারা বাংলাদেশের লোক আছে না
কি কারণে আছেন আপনারা কইতে পারেননি? হ্যাঁ কাস্টমে আর রাখি দে সব সময় মাল রাখি দিয়ে আনতে লাগলে আপনারা এই কাঁচামালগুলো কোন থেকে আনছিলেন? এদিকে সীমান্ত হাট বন্ধ থাকায় শান্তির বাজার উদয়পুর, অমরপুর, সোনামুড়া, বিশালগড় থেকে আগত ক্রেতাদেরও ক্ষতির শিকার হতে হয়েছে। শান্তিবাজার থেকে আজকে শ্রীনগর সীমান্ত হাটে আসার পর আপনারা সীমান্ত হাটে যাইতে পারছেন নি? না, যাইতে পারছি না। কেন আজকে সীমান্ত হাট কি বন্ধ? আজকে বন্ধ। কি কারণে বন্ধ আপনারা জানেননি? কিছু জানি সব ক্লিয়ারলি আমি কিছু বলতে পারতেছি না। বাংলাদেশের লোক আইছে না এখানে হাট বাজারে, তো এখান থেকেও বন্ধ করে রাখছে। সীমান্ত হাট আজ থেকে 4-5 মাস আগেও ছিল লোকে লোকারণ্য, ব্যবসা বাণিজ্য প্রচুর হতো, কিন্তু এই হাট এখন একেবারেই বন্ধ হওয়ার পথে। ব্যুরো রিপোর্ট, হালাবোল। ব্যক্তিগত শত্রুতার জেরে প্রতিবেশী পুকুরে বিষ মিশিয়ে পুকুরের সব মাছ মেরে ফেলল প্রতিবেশী 3 ব্যক্তি। ঘটনা মঙ্গলবার সকালে সোনামুড়া মহকুমার রাঙ্গামাটকি এলাকায়। ঘটনায় অভিযুক্ত 3 প্রতিবেশীর বিরুদ্ধে থানায় মামলা করেন পুকুর মালিক, কিন্তু মামলা করা সত্ত্বেও ঘটনা তদন্ত সহ অভিযুক্তদের আটক করল না সোনামুড়া থানার পুলিশ। অভিযোগকারী পুলিশ পুকুরের মালিকের। পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির পুকুরের জলে বিষ মিশিয়ে পুকুরের সমস্ত মাছ মেরে ফেলল পার্শ্ববর্তী এলাকার 3 দুর্বৃত্ত। ঘটনা সোমবার মধ্যরাতে সোনামুড়া থানাধীন রাঙামাটিয়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রাঙামাটিয়া এলাকার বাসিন্দা জাকির হোসেন তার বাড়ি থেকে একটু দূরে একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। মাছগুলি মোটামুটি বড় হয়েছিল। মঙ্গলবার সকালে তিনি তার পুকুর সংলগ্ন প্রতিবেশীদের কাছ থেকে খবর পান তার পুকুরের মাছগুলি মৃত অবস্থায় ভেসে উঠেছে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে গিয়ে দেখেন তার পুকুরের জলে বিষ মেশানো হয়েছে, প্রচুর মাছ মৃত অবস্থায় ভেসে উঠেছে। ঘটনা প্রত্যক্ষ করে মাছ চাষী জাকির হোসেন মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি অভিযোগ করেন তার পুকুরের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা মুসলিম মিয়া, বাবুল মিয়া ও জুনু মিয়া এই 3 ব্যক্তি রাতের অন্ধকারে তার পুকুরে বিষ মিশিয়ে দিয়েছে। জাকির মিয়া এই প্রসঙ্গে জানান, অভিযুক্ত ওই 3 জনের সঙ্গে তার পূর্ব শত্রুতা ছিল। ওই শত্রুতার জেরেই তারা তার পুকুরে বিষ মিশিয়েছে বলে তার অভিযোগ। শত্রুতার বিষয়ে মাছ চাষী জাকির হোসেন জানায়, অভিযুক্ত 3 ব্যক্তি এলাকায় বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত। একাধিকবার তাদের ওই সমস্ত কাজ করার ক্ষেত্রে জাকির বাধা দিয়েছিলেন বলেই তারা তার সঙ্গে শত্রুতা করেছে। পুকুরের মালিক জাকির হোসেনের পরিবারের সদস্য আরো জানায়, পুকুরের জলে বিষ দেওয়ায় তাদের প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তারা ডেলডেলি হারা দেয়, এরপরে বাবু আর ভাই আয়া দেখছে মুসলিম মিয়া, বাবুল মিয়া, জনু মিয়া রাত্রে 12টার সময় ওষুধ ডেলিয়া দিছে। কি কারণে দিছে বলে আপনার ধারণা দিছে? তারা আমরা লগে শত্রু, আগের শত্রু। জাকির হোসেন অভিযুক্ত ওই 3 জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় একটি মামলা দায়ের করেন, কিন্তু অবাক করার বিষয় কোনো অজ্ঞাত কারণে থানা বাবুরা অভিযুক্তদের গ্রেপ্তার করা তো দূরের কথা, শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে আসা কিংবা ঘটনার কোনো প্রকার তদন্ত পর্যন্ত করেনি বলে অভিযোগকারীর অভিযোগ। সোনামুড়ার প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। সময় ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বাড়িতে বসে মাসের পর মাস মাইনে গুনছেন অমরপুরের পাহাড়পুরে পোস্টমাস্টার। মঙ্গলবার এমনই অভিযোগ করেন এলাকার বাসিন্দা আমির হোসেন। এদিন সকাল 11টা নাগাদ আমির হোসেন পাহাড়পুরে পোস্ট অফিসে আসেন। তখন পোস্ট অফিসের দরজা খুলেনি, পরে 3 বার তিনি দেখতে পান অফিস খুলেনি। তিনি দেখতে পান পোস্ট অফিসটি খুলেনি। শেষ পর্যন্ত দুপুর 2:19 পুনরায় আসেন। এরপরও পোস্ট অফিস খোলা না দেখে তিনি হাল্লাবোলের প্রতিনিধির মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দুটি দৃষ্টি আকর্ষণ করেন। আমির হোসেনের অভিযোগ, পোস্টমাস্টার দীর্ঘ প্রায় 1 সপ্তাহ ধরে পোস্ট অফিসে আসেন না।
এই পোস্ট অফিস কি প্রায় সবসময় এরকম বন্ধ? প্রায় সময় এরকম বন্ধ থাকে, আপনার সপ্তাহের মধ্যে একদিন 2 দিন খুলে, আবার অনেক সময় পুরো সপ্তাহই বন্ধ থাকে। কয়টা নাগাদ আইছেন এখানে আপনি? এখানে আমি 10টার সময় 10:30টার সময় একবার আইছি, তারপরে আপনার 11টা 11:30টার দিকে একবার আইছি, আর 12টার দিকে আইসি, আইসিরা ব্যাংকে গেছি, ব্যাংকে যাই আবার দেখা তার থেকে প্রুফ লইছি, এখানে আইসেছে শিওর নেই, শিওরে এসে এরপর আবার আইসি, আইয়া দেখি এও বন্ধ আছে। কয়টা বাজে এখন? এখন সময় এখন বাজতেছে। মঙ্গলবার কৈলাসহর ঊনকোটি পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন থাইল্যান্ডের রাজকুমারী। আগরতলা বিমানবন্দর থেকে তিনি হেলিকপ্টার যোগে কৈলাসহর বিমানবন্দরে ছুটে আসেন। এরপর ঊনকোটি সার্কিট হাউসে খাওয়ার পর বিশ্রাম করে ঊনকোটি পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন। ঊনকোটি পাহাড়ের প্রাকৃতিক শোভা ও পাথরের মূর্তি দেখে অভিভূত থাইল্যান্ডের রাজকুমারী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার কৈলাসহরের ঊনকোটি পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করেন থাইল্যান্ডের রাজকুমারী। আজ সকাল 11:30 নাগাদ রাজকুমারী হেলিকপ্টার যোগে আগরতলা বিমানবন্দর থেকে কৈলাসহর বিমানবন্দরে আসেন। কৈলাসহর বিমানবন্দর থেকে রাজকুমারী সোজা চলে যান ঊনকোটি সার্কিট হাউসে। সেখানে খাওয়া দাওয়া সেরে প্রায় 1 ঘন্টা বিশ্রাম করে ঊনকোটি পর্যটন কেন্দ্রে আসেন। দীর্ঘ 1 ঘন্টা ঊনকোটি পাহাড়ের প্রাকৃতিক শোভা এবং পাথরের মূর্তি পরিদর্শন করেন। ঊনকোটি পর্যটন কেন্দ্রের এই অপরূপ দৃশ্য দেখে থাইল্যান্ডের রাজকুমারী খুবই খুশি হয়েছেন। রাজকুমারীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গাড়িতে বসে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, থাইল্যান্ডের রাজকুমারী ত্রিপুরা এবং কৈলাসহরের আতিথেয়তায় খুবই খুশি। ঊনকোটি পর্যটন কেন্দ্র দেখে তিনি অভিভূত। ঊনকোটি পাহাড়ের প্রতিটি মূর্তি সম্পর্কে তিনি জানতে চান। ত্রিপুরাতে আবার আসবেন বলেও জানিয়েছেন থাইল্যান্ডের রাজকুমারী। প্রিন্সেস থাইল্যান্ড ত্রিপুরাতে এসে খুব খুশি। সবচেয়ে আমি দেখি যে আমি নিজে যে খাওয়া দাওয়া নর্মাল পিপল মতো বুফেতে খাওয়া খেয়েছি, খাওয়ার পরও ডিমটা খুব পছন্দ করেছে, দুধও খুব পছন্দ করেছে। 2 টাইমস ডিম নিয়েছে, 2 টাইমস। ওর ঊনকোটি ঘোরার সময় প্রত্যেকটা জায়গা দেখে প্রত্যেকে কি মূর্তিগুলির বিষয়ে বিস্তারিত জেনেছে। তোর ত্রিপুরার লোকেদের যে স্বতঃস্ফূর্ত রাস্তার 2 দিকে হাজারো লোক দেখে উনি এত খুশি হয়েছেন বলে আই উইল ব্যাক নেক্সট টাইম ইন ত্রিপুরা। আমি আসবো ত্রিপুরাতে, আবার সময় নিয়ে আসবো, ত্রিপুরাতে ঘুরবো। আর আমার বিশ্বাস শোনার মাধ্যমে যে আজকে যে এক্সপোজারটা পেল ইন্টারন্যাশনাল লেভেলে ত্রিপুরার ঊনকোটি পৌঁছে যাবে এবং আমরাও ত্রিপুরা সরকার সেই দিশাতে কাজ করছি, ত্রিপুরাকে ট্যুরিজমের নাম্বার 1 বানাবো। এদিকে থাইল্যান্ডের রাজকুমারীর কনভয় কৈলাসহর ঊনকোটি সার্কিট হাউসের সামনে আসতেই রাস্তার দুধারে দাঁড়িয়ে পুরুষ মহিলারা রাজকুমারীকে অভিনন্দন জানান। মানুষের মধ্যে এই স্বতঃস্ফূর্ত আনন্দ দেখে থাইল্যান্ডের রাজকুমারী অভিভূত হয়েছেন। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে আমবাসার নয়লাপাড়া স্থিত আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে একটি নম্বরবিহীন বোলেরো গাড়ি আটক করে। গাড়িটি থেকে 21,05,000-এরও বেশি নগদ অর্থ সহ 5টি মোবাইল ও অন্যান্য কিছু কাগজপত্র উদ্ধার সহ 3 অভিযুক্তকে আটক করে আমবাসা থানার পুলিশ। ধৃতদের আটক করতে স্থানীয় জনতা পুলিশকে সাহায্য করে। গুয়াহাটি থেকে আগরতলা আসার পথে একটি কালো রঙের নম্বরবিহীন বলেরো গাড়িকে ধাওয়া করে পুলিশ জনতা যৌথভাবে উদ্ধার করল 21,05,000 টাকা। ঘটনা মঙ্গলবার সকালে আমবাসার নাইলাহা বাড়ি এলাকাস্থিত আসাম আগরতলা জাতীয় সড়কে। সেই সঙ্গে ঘটনায় জড়িত গাড়ি চালক সহ 3 ব্যক্তিকে আটক করল পুলিশ। ঘটনা প্রসঙ্গে ধলাই জেলার পুলিশ সুপার সুদীপ্ত দাস জানান, সকাল 9টা নাগাদ আগরতলাগামী ওই বলেরো গাড়িটি দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ গাড়িটি ধরার উদ্দেশ্যে নাইলাবাড়ি এলাকায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে এক গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যেতে চেষ্টা করলে তখন পুলিশ ও জনতা যৌথভাবে ট্যাঙ্কিপাড়া থেকে গাড়িটিকে আটক করে। তিনি জানান, ধৃত 3 ব্যক্তি সোনামুড়ার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে 21,05,710 টাকা সহ 5টি মোবাইল সহ অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র উদ্ধার করা হয়। তিনি জানান, আগে থেকে আমবাসা থানার কাছে গোপন সূত্রে খবর ছিল। সেই মোতাবেক সকাল থেকে এসডিপিও আমবাসা, ডিএসপি ট্রাফিক সহ আমবাসা থানার পুলিশ আমবাসার নাইলাহাপাড়া এলাকায় ওত পেতেছিল। সেই মোতাবেক ওই গাড়িটি সকাল 8:30 নাগাদ আসাম আগরতলা জাতীয় সড়ক ধরেও এলাকায় আসলেই স্থানীয় জনতাদের সহযোগিতায় অভিযুক্ত গাড়িটিকে আটক করা হয়।
তিনি আরো জানান, এই বিষয়ে নিয়ে সোনামুড়া থানার সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার কারণ অনুসন্ধানের জন্য এছাড়া একটি মামলাও গ্রহণ করা হয়েছে। আজকে সকাল 8:30 নাগাদ ন্যাশনাল হাইওয়েতে একটা সিক্রেট সোর্স ইনফরমেশনে আমরা একটা আমবাসা থানা, এসডিপি আমবাসা, ডিএসপি ট্রাফিক একটা অ্যাম্বুশে ছিল। এই ইনফরমেশন ভিত্তিতে একটা গাড়ি আমরা আটক করেছি। গাড়ির থেকে 3 জন লোকও ধরা পড়েছে, যাদের পজিশনে 21,05,710 টাকা আমরা সিজ করেছি। 5টা মোবাইল ফোন আরো অন্যান্য কাগজ টাগজ সিজ হয়েছে। 3 জনই সোনামুড়ার রেসিডেন্ট অফ সোনামুড়া। আর আমরা এই বিষয়টা নিয়ে সোনামুড়া পুলিশের সঙ্গে আমরা কন্ট্যাক্টে আছি যে এই যে টাকাটা কি উদ্দেশ্যে এই টাকাটা নিয়ে গাড়িতে যাওয়া হচ্ছিল সকালবেলা, এই বিষয়টা একটা মামলা আমরা নেওয়া হবে। আর আগের তদন্ততে যেটা বেরোবে সেটা আমরা ফার্দার অ্যাকশন আমরা যাব। এই ঘটনার বিবরণী ধৃতদের পাকড়াওকারী জনৈক স্থানীয় জনতা জানান, একজন বাগছে পাবলিকে দেখছে, পরে গিয়ে হ্যার পিছনে গিয়ে স্যার হ্যারে ধরলাম। তো এরা স্যার গাড়ি দিয়ে আবার বাগছে, বাইকে স্যার ওই আপনার ট্যাঙ্কি পাড়াতে গিয়ে স্যার একটা রিয়াঙ্গের বাড়িতে ঢুকাইছে, স্যার টাকা লয়ে বাগছে। তাহলে আমরা গ্রামের সবাই ফোন করে স্যার পুরা জঙ্গলটা গিয়ে করে স্যার মানে তার দেখছিল। কয়জন ধরছো তোমরা? 3 জন। ধৃতদের নাম আক্তার হোসেন, ফাজল আলী এবং তুহিন দত্ত। ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়েছে আমবাসা থানার পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। নির্মাণ কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর আহত 2 নির্মাণ শ্রমিক। ঘটনা মঙ্গলবার সকালে অমরপুর মহকুমা আদালতে। আহত শ্রমিকরা বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসীর অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের গাফিলতিতেই এই দুর্ঘটনা। এছাড়াও চালকের অজুহাত দেখে দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের উদ্ধার করতে আসেনি অমরপুর অগ্নি নির্বাপক দপ্তর। ঘটনায় এলাকায় ক্ষোভ। মঙ্গলবার অমরপুর মহকুমা আদালতের নবনির্মিত ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে গুরুতর আহত 2 নির্মাণ শ্রমিক। নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারের গাফিলতিতে এই দুর্ঘটনা বলে জানা যায়। আহত 2 নির্মাণ শ্রমিকের নাম সুবীর ত্রিপুরা, বয়স 18 ও মিলন ত্রিপুরা, বয়স 20। আহতরা বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা যায়, অমরপুর মহকুমার অন্তর্গত অমর সাগরের পশ্চিম পাড়স্থিত মহকুমা আদালতের পুরনো বাড়ি ভেঙে নতুন ভবনে কাজ শুরু হয় বছর খানেক আগে। বিভিন্ন জায়গা থেকে শ্রমিক এনে নির্মাণ কাজ শুরু করেন কাজের বরাত পাওয়া ঠিকাদার নরেশ ভৌমিক। মঙ্গলবার সকাল 11টা নাগাদ সেখানে আন্ডারগ্রাউন্ড আরসিসি কনস্ট্রাকশনের কাজ চলাকালীন সময় হঠাৎ উপর থেকে মাটি ভেঙে পড়ে 2 নির্মাণ শ্রমিকের উপর। সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিকরা সহ প্রত্যক্ষদর্শীরা খবর পাঠায় অগ্নি নির্বাপক দপ্তরে। এদিকে ঘটনাস্থল থেকে মাত্র 100 মিটার দূরত্বে অবস্থিত অমরপুর অগ্নি নির্বাপক দপ্তর। অথচ ঘটনার সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাঠানো হলেও জানা যায় চালকের অভাবে পরিষেবা দিতে অক্ষম হয় অগ্নি নির্বাপক দপ্তর। ফলে বাধ্য হয়ে তড়িঘড়ি করে একটি অটো দিয়ে আহত 2 শ্রমিককে উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আহতদের গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেন। অগ্নি নির্বাপকের এহেন পরিকাঠামোয় ক্ষুব্ধ প্রত্যক্ষদর্শীরা জানান, এখানে মানে লোক পড়েছে 2 জন, 3 জন লোক পড়েছে। 3 জন লোক পড়ে আমরা উপর থেকে দেখছি, বাড়ি ঘরে দেখছি, দেখে আমরা মায়ের সঙ্গে কল করছি। মায়ের সার্ভিসে বলছে তাদের লোক নাই, গাড়ি নাই। তারপর এখানে টাইটাল নাই, আমরা এখানে নিজেরা যারা আছে হাতাহাতি করে আমরা উড়াইছি, লোকগুলো মারা দিয়েছি। ক্ষুব্ধ এলাকাবাসীরা আরো জানান, এত বড় একটি নির্মাণ কাজ চলছে কিন্তু নির্মাণ স্থলের দায়িত্বপ্রাপ্ত কোনো আধিকারিক কিংবা কর্মী ছিল না। বাধ্য হয়ে এলাকাবাসীরা আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এখানে যারা যে বিল্ডিং এর কাজ চলছে তাদের কোনো লোক নেই, মানে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে কোনো না, কোনো এখানে লোক পাওয়া গেছে না, কেউ নাই। এখন লেবারি আছে 4 জন, 3 জন আহত দিচ্ছে। ঘটনা কখন করছে? এই তো এখন বাজে কটা 20 মিনিট আগে। 20 মিনিট আগে, 10টা 47 বাজে 20 মিনিট আগে। আপনার এলাকার মানুষ তাদেরকে উদ্ধার করছেন? আমরা এলাকার মানুষ উদ্ধার করছি। ঘটনার বিবরণে নির্মাণ শ্রমিকরা জানায়, বিদ্যুৎ কইতাছে কত আরে ওয়াল ভেঙে পড়ছে,
কাতারে তো দৌড়ে গেছি যাই দিয়েছে মানে একজন মাটির নিচে আছে আর একজন সাইডে হয়ে গেছে। হ্যাঁ এরপরে কাজ করাইতেছে এই কাজ করতে যে ওয়াল ভেঙে পড়ছে সাইডের ওয়াল ভেঙে পড়ছে মানে তারা যখন কাজ করতেছিল আমরা যখন গেছেন দেখতে তখন এদিকে দুর্ঘটনাগ্রস্ত নির্মাণ শ্রমিকদের উদ্ধারের জন্য অগ্নি নির্বাপক দপ্তরের ভূমিকা এবং অনুপস্থিতির কারণ সম্পর্কে জানতে চাইলে অমরপুর অগ্নি নির্বাপক দপ্তরের জনৈক আধিকারিক জানান, সঠিক আমরা পাইছি, কলটা সঠিক সময় দিয়েছে আমরা, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই কলটা পাওয়ার বোধহয় 5-7 মিনিট আগে আমরা একটা কল অ্যাটেন্ড করছি। উদয়পুর বন্দরে একটা বিরাট ফায়ার হয়েছে, ট্রান্সফরমার ব্লাস্ট করে বিরাট ফায়ার হইতে আছে, বলতে ফায়ার এখনো কন্ট্রোলে না, আওতার বাইরে আগুনটা। তো ওইখানে প্রায় 5টা স্টেশন একত্রে কাজ করতে আছে, এমনকি অমরপুর গাড়িও এখানে কাজ করতে আছে। এই কারণে আমরা ওই কলটাতে অ্যাটেন্ড করতে পারছি না। কারণ হলো আমাদের অমরপুরের সিস্টেম হলো সিঙ্গেল টার্ন আউট ডিউটি। এখানে ড্রাইভার একটা টার্ন আউটের লিগে একটা গাড়ি একজন ড্রাইভারের ডিটেল করা থাকে, এখানে 2জন ড্রাইভার থাকে না। এই কারণে আমরা দ্বিতীয় কলটাতে আমরা অ্যাটেন্ড করতে পারছি না আর কি। এটা আমাদের দুর্ভাগ্য নিশ্চয়ই, ডিপার্টমেন্টের একটা ইয়ে, কিন্তু আমাদের একটা কলে অ্যাটেন্ড করলে পরে সেকেন্ড টাইম কলে অ্যাটেন্ড করা আমাদের পক্ষে সম্ভব হয় না আর কি। সব মিলিয়ে ঘটনায় নির্মাণ কাজের ঠিকাদার সহ অগ্নি নির্বাপক দপ্তরের ভূমিকা নিয়ে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, সরকারি নিয়মানুযায়ী যে কোনো আন্ডারগ্রাউন্ড আরসিসি কনস্ট্রাকশনের কাজ করতে গেলে যেখানে মাটির উপরের অংশে ট্রেন্স কাটার সময় বাউন্ডারি থেকে কমপক্ষে 2 মিটার বাদ দিয়ে ট্রেন্স কাটার কথা, সেই জায়গায় এই কাজটির ক্ষেত্রে 6 ফুট দূরত্ব রাখা হয়নি। এছাড়াও এই ধরনের নির্মাণ কাজের ক্ষেত্রে শ্রমিকদের মাথায় হেলমেট এবং জ্যাকেট জাতীয় বিপদমুক্ত পোশাক ব্যবহার করার কথা, কিন্তু দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার নরেশ বাবু এই ধরনের কোনো নিরাপত্তা ব্যবস্থায় শ্রমিকদের দেননি। তৎকালীন সময়ের রাজনৈতিক ক্ষমতা ও অর্থের জোরে ঠিকাদার নরেশ বাবু বিভিন্ন কাজের বরাত বাগিয়ে নিলেও সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে বামরাম 2 আমলেই। এছাড়াও এলাকাবাসীদের আরো অভিযোগ, একটি মহকুমায় একটি মাত্র অগ্নি নির্বাপক দপ্তরের শুধুমাত্র চালকের অনুপস্থিতির দোহাই দিয়ে দপ্তর কর্তৃপক্ষ তাদের দায়িত্ব খালাস করে নিলেন। এলাকায় যদি বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা ঘটত তাহলে কি একই ভূমিকা নিত ডাল তরোয়ালবিহীন অমরপুরের এই অগ্নি নির্বাপক দপ্তরটি? নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। কুমারঘাটে অটোতে মাত্রাধিক যাত্রী পরিবহন, উচ্চ আদালতের নির্দেশ অমান্য, ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ নির্বিকার, জনমনে প্রশ্ন। রাজ্যে নিয়ম চালু, যে কোনো অটোতে সর্বমোট 3 জন যাত্রী নেওয়া যাবে। ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে কার্যত রাজ্যে এই নিয়ম জারি, কিন্তু উচ্চ আদালতে সে নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে চোরাইবাড়ির কুমারঘাটে চলছে নিয়ম বহির্ভূত অটোতে 3-এর অধিক যাত্রী পরিবহন। এমনকি অটোগুলোতে কোনো কোনো ক্ষেত্রে 7 জন যাত্রী পরিবহন চলছে, যা রীতিমতো বিপজ্জনক। এই ক্ষেত্রে অটো চালকরা রীতিমতো বেপরোয়া। হোটেল গাড়িতে তো 3 জন লওয়ার নিয়ম, 3 জনের সামনে তো কোনো আইন নেই লওয়ার। এটা তো প্রশাসনের কথা কইয়া আমরা তো 7 জন করতে মনে করে আমরা তো এটা তো আর আগরতলাই না, রাজধানী না, আমরা তো যে ছোটখাটো জায়গায় যাই, এইসব জায়গাতে আমরা যদি সিস্টেম মতো চলে তো আমরা চলতে পারতাম না, বুঝছেন না? যত প্রশাসনের বই আমরা 7 জন করছি। অটো চালকদের এই মাত্রাধিক যাত্রী পরিবহনের ক্ষেত্রে যাত্রীরা কিন্তু প্রতিদিন অসুবিধার সম্মুখীন, পাশাপাশি থাকছে ঝুঁকি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সব দেখেও মহকুমার পুলিশ প্রশাসন নির্বিকার। এই ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশকে অমান্যে পুলিশের একটা ভূমিকা রয়েছে বলেও সাধারণ অটো যাত্রীদের অভিযোগ। কার্যত নিরুপায় হয়ে অসহায় যাত্রীরা প্রতিদিন এইভাবে কুমারঘাটে অটোতে মাত্রাধিক যাত্রী পরিবহনের অসুবিধা ও সমস্যার সম্মুখীন। অনতি বিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। মঙ্গলবার সকাল আনুমানিক 10টা নাগাদ আগরতলা বিমানবন্দরে পৌঁছলেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী সিরিনফ্রান।
বিমানবন্দরে রাজকুমারীকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রতীক্ষার অবসান। মঙ্গলবার সকাল আনুমানিক 10টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে আগরতলার বিমানবন্দরে পৌঁছলেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী সিরিন্ধ্রুম। রাজকুমারীকে বিমানবন্দরে স্বাগত জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। লাল কার্পেট অভ্যর্থনা জানিয়ে রাজকুমারীকে নিয়ে আসা হয় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাময়িক বার্তালাপ করেন রাজকুমারী মহাচক্রী সিরিন্ধ্রুম। সেখানে আংশিক বিশ্রামের পর কৈলাসহরের উদ্দেশ্যে সেনাবাহিনীর বিমানে চাপেন রাজকুমারী। সে সফরে রাজকুমারীর সঙ্গী হলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হল্লা বল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। সপ্তম বেতন কমিশন সুপারিশে অসঙ্গতি নিয়ে সরকারি ব্যাখ্যা অসন্তুষ্ট হয়ে ওয়াকআউট করল বিরোধী সদস্যরা। স্বৈরাচারী মনোভাব নিয়ে বেশিদিন সভা চালানো যাবে না, সাংবাদিক বৈঠকে জানালেন বিরোধীরা। 28 নভেম্বর মিজোরাম বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে পুরো মিজোরাম সহ সীমান্ত এলাকার ভোটদান কেন্দ্রে চলছে চূড়ান্ত প্রস্তুতি। বিএসএফ এবং কাস্টমসের বার্তামন্ত্রী মঙ্গলবার শ্রীনগর সীমান্ত হাট বসেনি, হাট বয়কট করেন ভেন্ডাররা। বিনা অপরাধে এক লরি চালককে লরি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধরের অভিযোগ উঠল মধুপুর থানার এসআই নন্দন দাসের বিরুদ্ধে। এখন এ পর্যন্ত, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। আল্লাহ বল।